আচ্ছা, সবসময় কি বেড়াতে যাওয়ার মানে শুধুই আনন্দ আর মুক্তি, নাকি কখনো সেই ভ্রমণের মাঝেও লুকিয়ে থাকে ভয়, রহস্য আর অজানা আতঙ্ক? স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে, যেখানে ফিরে ফিরে আসি বাংলা সাহিত্যের সেই গল্পগুলো যেগুলো শোনা মানে শুধু গল্পে হারিয়ে যাওয়া নয়, বরং অনুভব করা এক অন্যরকম রোমাঞ্চ। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা রহস্যে মোড়া এক ভয়াল অভিজ্ঞতা, ডাক বাংলো। এই গল্পে আছে জঙ্গলের মাঝখানে পুরনো এক অদ্ভুত বাড়ি, রহস্যময় অভিজ্ঞতা, ভয়, সাসপেন্স আর অলৌকিক ঘটনার টানাপোড়েন, আর এক এক করে খুলতে থাকা এক প্রাচীন গোপন রহস্যের জট। চলুন পা রাখি সেই নির্জন ডাক বাংলোতে, যেখানে প্রত্যেক দরজার ওপারে লুকিয়ে আছে অজানা এক ছায়া। শুনে যান আমাদের আজকের গল্প, ডাক বাংলো। পশ্চিমে ছোট শহর, বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এখানে ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আর একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, কাজেই জায়গাটি হয়ে উঠেছিল লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইলখানিক গেলেই পাওয়া যায় দূর বিস্তারী অরণ্য। ওর মুখ থেকে শোনা গেল বনের ভিতরে মাইল দূর অগ্রসর হলেই একটি বড় জলাশয়ের ধারে গিয়ে পড়া যায়। সেখানে নাকি জলক্রীড়া করতে আসে বালি হাঁস ও আরও কোনো কোনো জাতির রসনারোচক পাখি। বালি হাঁসের মাংসে ভিন্ডানু বানালে বড়ই সুস্বাদু হয়। হ্যাঁকে শীতকাল, তাই বনে আছে গাছের ছায়া, সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুরবেলাতেই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিলাম মাত্র 2 মাইল, কিন্তু অন্তত 6 মাইল পথ পার হয়ে তবে জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতেই এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলুম এবং তাক করে বন্দুকও ছুড়লুম, কিন্তু তারা অনায়াসেই ছড়রা বৃষ্টিকে এড়িয়ে আকাশের বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র দিয়ে উঠতে লাগলো। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলুম না। আমি নাছোড়বান্দা শিকারী, রাত্রে ভিন্ডালু খাওয়ার জন্য বদ্ধপরিকর, সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পেছনে ছুটোছুটি। কিন্তু হা হতহম্বি, আজ ঘুম থেকে উঠে অজান্তে নিশ্চয়ই কারোর অপয়া মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভিন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি হলো না। বৈকাল, সূর্য হেলেছে পশ্চিমে। অরণ্যে বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখো না হলে বিপদের সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরির পরেই আবিষ্কার করলুম একটি প্রাণ জল করা প্রাঞ্জল সত্য। আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যার মুখে পথ হারানো যে কি ভয়ানক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় একজোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে পারল। ভাল্লুকের ওপরওয়ালা হতে পারে, বনে এমন বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়েও সন্দেহ নেই। আমার সম্বল তো একটা পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছোটাছুটি করার পর অবশেষে মনে পড়ল, আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া কোনো দিকেই আমার যাওয়া উচিত নয়। পূর্ব দিকে মাইলখানেক পদচালনা করবার পর শহরে সন্ধান পেলুম না বটে, কিন্তু এটি রাস্তায় গিয়ে দাঁড়ালুম। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এ পথে যখন যানবাহনের চলাচল আছে তখন লোকালয় পাওয়া যেতে পারে অনতি দূরেই। আরও খানিকটা এগোবার পরেই পথের ধারে চোখে পড়ল একটা ছোট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে বাকি লাগলো না সেখানে হচ্ছে ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা গোছবার একটা আস্তানা পেয়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম।
পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসামুখ হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার পাতলা চাদর। বনের নিচের দিকটা ক্রমে ছায়ায় অস্পষ্ট হয়ে উঠেছে। কোথাও জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হওয়ার আগেই ডাকবাংলোর কাছে এসে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো। তখনও অবসন্ন, পা আর চলতে চাইছিল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাটা জঙ্গলে ছিন্ন ভিন্ন। দেহের নানা জায়গায় ক্ষতবিক্ষত এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়াও উপায় নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগুতে লাগল। বারান্দা রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উদ্দীপরা একটা মূর্তি। নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরও কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেল। লোকটা তালবুড়ো, বয়স ঠিকমতো ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90 হওয়া অসম্ভব নয়। মুখের চামড়ায় ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে এবং গায়ের ত্বকও চুপসে কুকড়ে গেছে। দেহখানা ছিল পরানো ধনুকের মতো বাঁকা। হেঁট হয়ে নিজের মনে সে যেন বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে শুনলুম, ওহে বাবু, তুমি কি এখানকারই খানসামা? সে কোনো জবাব দিলে না। 2 হাতে বারান্দার ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের ওপরে দৃষ্টিপাত করলে। আমি চমকে উঠলুম। কোনো থুরথুরে বুড়োর চক্ষেই আমি এমন তেজীয় তীব্র দৃষ্টি দেখিনি। বললুম, আজ আমি এই বাংলোতেই থাকবো, তুমি সব ব্যবস্থা করে দাও। তবু সে জবাব দিলে না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির ওপর সশব্দে ঠকঠকিয়ে সে ঠুকঠুক করে বাংলোর ভেতরে চলে গেল। আমিও তার পিছু পিছু। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম, লোকটা বোবা নাকি? আরও একটা ব্যাপারও লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সপ সপ করছে। এখানকার এই পাহাড়ে শীতের শেষ বেলায় বুড়ো স্নান করেছে, কিন্তু উদ্দীপরে কেউ কি স্নান করে? তবে কি দৈবগতিকে বুড়োর উর্দি ভিজে গিয়েছে? সেই জন্যই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না। কিন্তু তার হাবে ভাবে শীত কাতরতার কোনো লক্ষণই তো দেখলুম না। আশ্চর্য! একটা ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালুম। সে ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসাধিককালের সঞ্চিত ধুলো ঘরের আসবাবপত্তরের ও মেঝের ওপরে পুরু হয়ে জমে আছে। জানি এসব বন্য ডাক বাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাহিনা দিয়ে খানসামা পুষছেন কেন? ক্রুদ্ধস্বরে ডাকলুম, খানসামা, খানসামা। 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। আমার সব বন্দোবস্ত করবার জন্য বুড়ো নিশ্চয়ই বাইরে বেরিয়ে পড়েছে, কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির ওপর লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভেতরে আর কোনো ষষ্ঠীধারী লোকও আছে, কিংবা খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। নাচারভাবে পশ্চিম দিকে জানলাটা খুলে দিল। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করার জন্য প্রতিপদে চাঁদ আরেকটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়ামলিন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা ও বাদুর। খানিক তফাতে আবছায়ার ভেতর দিয়ে জঙ্গলের আরো ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলে বোধহয় একদল হায়নায়। বনস্পতিদের আর্তনাদের মতো মর্মর ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এ যেন অমানুষের দেশ। বাংলোর হাতার ভিতরেই রয়েছে একটা ইদারা। জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়েছিল। ইদারা দেখে তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করে নিজেই ঘর থেকে বেরিয়ে সাগ্রহে ছুটে গেলুম ইদারার কাছে। ইদারার পাশেই ছিল দড়ি বাঁধা বালতি। বালতিটা তুলে নিয়ে ইদারার গহ্বরে দৃষ্টিপাত করলুম এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়লুম। কোথাও কেউ নেই। নিজের দেহের কোনো জায়গাতেও কারো স্পর্শ অনুভব করলুম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণে লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে হঠাৎ ইদারার ভিতরে সজোরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল।
হতম্ভবের মতো চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলুম। না, সামনে পিছনে বাঁয়ে ডাইনে কেউ কোথাও নেই। তবে আমার মনের ভ্রম। আবার ইদারার ভেতরে উকি মারলুম এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ। এবারে রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নিতে হলো। সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পদে সোজা বাংলোর ভেতরে ফিরে এলুম। মনের ভুলে কি পাতালে প্রবেশ করতে চায়? বাহিরটা ঝাপসা হয়ে এসেছে, ঘরের ভিতরে ঘন হয়ে উঠছে অন্ধকার। কি মুশকিল, এখনো বুড়োর দেখা নেই, আর যে আলো না জানলে চলে না। আচমকা বাহির থেকে একটা কুকুর তারস্বরে চিৎকার করে উঠল। সে যে কি মর্মন্তদ অথচ বিভৎস চিৎকার, ভাষায় তা বোঝানো যাবে না। জানলার কাছে গিয়ে দেখি ইদারার উঁচু পাড়ের ওপর একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল যেন চারিদিক। সেই বৃষ্টি ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। এমন সময় দরাম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতে খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে দরজা বন্ধ করেছ? শিগগির খুলে দাও, আমার সঙ্গে চালাকি করো না, আমার কাছে বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আচম্বিতে ঘরের ভেতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ি হাড়ি জাগলো কাঁপুনি। এসব কি? আজকে এখানে সম্ভব ও অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে। এইবারে ভয় যে পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার, একটুখানি আলোর আভাস ছিল কেবল জানালার কাছে। শিউরতে শিউরতে পায়ে পায়ে জানালার দিকে এগিয়ে গেলুম। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণক্ষণে গলায় কে খিলখিল করে হেসে উঠল, এবং তারপরে শুনলুম মাটির ওপরে লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমারই দিকে। ভাগ্যে বাংলোর জানালা ছিল গড়াধীন। মারলুম আমি বাইরে লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের ওপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটা নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে আসতে লাগলো। তার দুই চক্ষু জ্বলছে দুটো আগুনের গুলি এবং তার কণ্ঠে জাগছে তেমনি ক্ষুধিত আর্তচিৎকার। দিক বিদিক জ্ঞান হারিয়ে বনপথের ওপর আমি প্রাণপণে ছুটতে লাগলো। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞের মুখে শোনা গেল, মাস কয়েক আগে ওই ডাক বাংলোর খানসামা দৈব দুর্বিপাকে ইদারার জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয়ে আর কেউ বাস করে না। কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাক বাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এইসব হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণাকাতর এবং রৌদ্র ও পথশ্রমে শ্রান্ত দেহের জন্য মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা পরীক্ষা করবার জন্য আর কোনোদিন ঘটনাস্থলে যাওয়া হয়নি বটে। এই ছিল ডাক বাংলোর রহস্য। একটি পুরনো বাড়ি, কিছু অদ্ভুত অভিজ্ঞতা আর ভয়ের সঙ্গে মিশে থাকা সত্য। হেমেন্দ্র কুমার রায়ের গল্প আমাদের শুধু ভয় দেখায় না, মনে করিয়ে দেয় কখনো কখনো সাহস মানেই অজানার মুখোমুখি হওয়া। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে। আরও নতুন গল্প, নতুন রহস্য আর শব্দে করা সাহিত্যের দুনিয়ায় ফিরছি খুব শিগগিরই। ততদিন থাকুন নিরাপদে। আর মনে রাখবেন, সব পুরনো বাড়ির ভেতরেই কিন্তু একটা গল্প লুকিয়ে থাকে।